আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে। শুনছিলেন স্টিল অন ফ্যামিলি ব্লেন্ডি শিরোনাম। আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আবারও সড়ক দুর্ঘটনা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে। এবার লোহাগাড়ায় বাস মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেছে 7 জনের। সকালে জাঙ্গালিয়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় কক্সবাজারমুখী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান 7 জন। আহত 5 জনকে উদ্ধার করে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। এর আগে গত সোমবার একই স্থানে 2টি বাসের সংঘর্ষে প্রাণ হারান 5 জন। আরও গতকাল 2 মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন 8 জন। কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে 7 জন এখনও পর্যন্ত নিহত হওয়ার সংবাদ আমাদের কাছে আছে, আর আহত আছে 3 জন। ওদেরকে হসপিটালাইজ করা হয়েছে, গুরুতর অবস্থায় আছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে আমরা আইনগত সিদ্ধান্ত নেব। প্রিয়জনের সাথে ঈদ করে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ঈদের ছুটি শেষ না হলেও প্রয়োজনের তাগিদে আগে ভাগে ফিরছেন অনেকে। ফিরতি যাত্রায়ও স্বস্তির কথা জানিয়েছেন তারা। এদিকে ঈদে যারা গ্রামে যাননি তাদেরকে কেউ ঢাকা ছাড়ছেন আজ। যানজট না থাকায় ঠিক সময় গন্তব্যে ছেড়ে যাচ্ছে বাসগুলো, আবার ফিরছেও সময় মতো। ভোর থেকে ঢাকায় ফেরা মানুষের পদচারণা কমলাপুর রেল স্টেশনে। ঈদের ছুটি শেষে আগামী রোববার খুলবে অফিস, আদালত ও ব্যাংক, বিমা সহ আর্থিক প্রতিষ্ঠান। এরপর থেকে রাজধানী তার পুরনো রূপ ফিরে পাবে বলে মনে করা হচ্ছে। অনেকবার আসছে ট্রেনে আমি যাতায়াত করি ঢাকা আসার সময়, কিন্তু আমি দেখছি অন্য বারে অনেক সময় লাগছে, 12 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা এরকম সময় লাগছে। কিন্তু এবার একটু দ্রুত আসলাম। আজকে তো ট্রেনের তো ভিড় কম, এখন তো কোনো সমস্যা নেই এবং ট্রেন ফাঁকাই ছিল। মোটামুটি খুব একটা লেট হয়নি, 10-15 মিনিট লেট হয়েছে, এটা স্বাভাবিক। এবার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে, রিল্যাক্স হয়ে গেছি, আবার রিল্যাক্স হয়ে আসছে, কোনো সমস্যা হয় নাই। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি মানুষের বসবাস ঢাকায়। এর বড় একটি অংশই শিশু কিশোর। তবে তাদের জন্য নেই পর্যাপ্ত বিনোদন কেন্দ্র বা পার্ক। ঢাকা দক্ষিণ সিটির অবস্থা যেন আরও বেহাল। উন্নয়নের নামে দীর্ঘদিন ধরে বন্ধ শাহবাগের শহীদ জিয়া শিশু পার্ক, যা চালু হতে পারে আগামী বছর। শফিকুল ইসলামের রিপোর্ট। পুরান ঢাকার ওয়ারি এলাকার বাসিন্দা রনি আহমেদ মেয়েকে নিয়ে ঘুরতে এসেছেন রমনা পার্কে। নির্মল পরিবেশে সময় কাটাতে এই পার্কটি তাদের শেষ গন্তব্য। ছুটির দিনগুলোতে তাই অনেকটা পথ পেরিয়ে এখানে আসেন বাবা মেয়ে। পুরান ঢাকায় একটা খেলার মাঠ আছে, বাংলাদেশ মাঠ। ওই মাঠের যে অবস্থা, সিটি কর্পোরেশন যদি এখানে একটু নজর দিত তাহলে আমরা ওইখানেও যেতে পারতাম। ঢাকা দক্ষিণ সিটির শিশুদের বিনোদনের চাহিদা কিছুটা হলেও পূরণ করছে রমনা পার্কের এই শিশু কর্নার। ঘুরতে আসা শিশু ও অভিভাবকদের কাছে তাই এই পার্কটি এখন মন্দের ভালো। ছুটির দিনে বাসায়ও খেলি, আবার এখানেও খেলি। এখানে যদি অনেকগুলো খেলনা থাকতো তাহলে আমি সবগুলোতেই উঠতাম। শাহবাগেরটা নাই, এখন বন্ধই। তো পুরান ঢাকার ভিতরে রমনা পার্কের একটা সাইড যদিও দিয়ে দেয় বাচ্চাদের জন্য, বিশাল ভালো হবে। 109 বর্গ কিলোমিটার আয়তনের বিশাল দক্ষিণ সিটিতে খাতা কলমে শিশু পার্কের সংখ্যা মাত্র 5টি, যার মধ্যে সবচেয়ে বড় শাহবাগ কেন্দ্রীয় শিশু পার্ক। উন্নয়নের নামে যেটি বন্ধ রাখা হয় 2019 সালে, তখন থেকে কচ্ছপ গতিতে চলছে উন্নয়ন কাজ। ফলে 6 বছর ধরে শিশু কিশোররা বঞ্চিত হচ্ছে বিনোদনের সুযোগ থেকে। একটা মানুষের প্রতি যদি আমার অনীহা থাকে বা আমি তাকে পছন্দ করি না, তার জন্য আমরা মানুষের ভালোবাসার জায়গা, যেখানে বাচ্চাদের বিনোদনের জায়গা, ওই জায়গাটাও আমরা নষ্ট করে ফেলতেছি। আমরা যে জিনিসটা পাইছি এখন তো আরও অনেক বছর পর আরও ভালোভাবে পাওয়ার কথা বর্তমান শিশুদের। তাদের কিন্তু শুক্রবার দিন বের করে আমি নিয়ে যাবো এমন কোনো জায়গা নেই। সরকার এদিকে দৃষ্টি দেখ, কারণ শিশুর আগামী দিনের ভবিষ্যৎ। প্রকল্প পরিচালক জানান, প্রকল্পের সাথে একাধিক প্রতিষ্ঠান যুক্ত থাকায় দীর্ঘায়িত হচ্ছে উন্নয়ন কাজ। আগামী বছরের মাঝামাঝিতে কাজ শেষ করার আশ্বাস তার। 4টা প্রশাসনের ভিতরে আমাদের গত 11 তারিখে একটা সমন্বয় মিটিং হয়েছে, একটু পজিটিভলি। প্রজেক্ট শেষ হবে হলো জুন 2026। তা আমরা আশা করি যে আরও 1 বছর আমাদের আছে সময়, 1 বছর 2 মাস, এর ভিতরে আমরা হয়তো শেষ করতে পারবো।
শিশুদের বিনোদন কেন্দ্রের এই সংকট কাটাতে রাজধানীর বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে নানান ধরনের গেমিং জোন। তবে সব ধরনের মানুষের সামর্থ্য আর স্বাচ্ছন্দ্যের বিচারে এই শিশু পার্কগুলোই আদর্শ স্থান। তাই নগরবাসী বলছেন, উন্নয়ন কাজ দ্রুত শেষ করে পার্কটি পুনরায় চালু করা গেলে স্বস্তি ফিরবে নগরবাসীর মনে। আর ঢাকা দক্ষিণ সিটির মানুষের তো অবশ্যই। শফিকুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ঈদের ছুটিতে কক্সবাজারে ভিড় করেছেন লাখো মানুষ। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, আপনার পেছনে আমরা অনেক পর্যটক দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবেই ঈদ উল ফিতরের ছুটিতে অনেক পর্যটকের ঢল নামে কক্সবাজারে। সেই সাথে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে একটু জানাবেন আমাদেরকে। জয়ী, আজকে ঈদের তৃতীয় দিন। এই তৃতীয় দিনেও আমরা সকাল থেকে দেখতে পেয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটক অবস্থান করছেন এবং তারা বিভিন্নভাবে তাদের যে সময়গুলো, ছুটির সময়গুলো, সেটাকে উপভোগ করছেন। আমরা গতকালও যেটি দেখিয়েছিলাম যে ঢাকা থেকে শুরু করে দেশের এমন কোনো জায়গা নেই যেখান থেকে পর্যটকরা তাদের ছুটি উপভোগ করার জন্য কক্সবাজারে আসেনি। তাদের এই ছুটিটাকে আরও বেশি নিরাপদ এবং আরও বেশি সুন্দর করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করে তারা সময়টা পার করার সময়, সেজন্য আমরা দেখতে পেয়েছি যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তারা যেটি বলছেন যে ইতিমধ্যে যে সমস্ত ঝুঁকিপূর্ণ জায়গাগুলো ছিল পর্যটন নগরীতে, সেগুলোতে নতুন করে সিসিটিভি স্থাপন করা হয়েছে এবং আমরা যেটি দেখতে পেয়েছি এর বাইরে যৌথ বাহিনীর বিভিন্ন ধরনের টিম তারা গতকাল থেকে কাজ করছেন যাতে কোনোভাবেই পর্যটন নগরীর এই শহরটিতে কোনোভাবে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং একই সাথে শুধুমাত্র সমুদ্র সৈকতের পাশাপাশি অন্যান্য যে স্পটগুলো রয়েছে, দর্শনীয় স্থানগুলো রয়েছে, সেখানেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় এবং শুধুমাত্র পুলিশ বা গোয়েন্দা পুলিশ নয়, এর পাশাপাশি সেনাবাহিনী সহ বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর ইউনিটকে আমরা কাজ করতে দেখেছি যাতে এখন পর্যন্ত এখন ঈদের তৃতীয় দিন এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কক্সবাজারে ঘটেনি এবং প্রশাসন আশা করছে যে এটি শেষ পর্যন্ত থাকবে। জুই। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম নিহাদ। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশের আঞ্চলিক জোট বিমস্টেক সম্মেলনের খবর জানাতে থাইল্যান্ডের ব্যাংকক থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাফিল ইসলাম লিঙ্কন। চলে যাচ্ছে লিঙ্কনের কাছে। লিঙ্কন, আমরা জানি যে এই সম্মেলন শুরু হতে যাচ্ছে আজ, তো আজকের দিনের কর্মসূচিগুলো কি হতে পারে এবং সেই মাধ্যমে এই জোটভুক্ত দেশগুলোর মধ্যে ইতিবাচক কি পরিবর্তন আসতে পারে? জয়ী, আজ স্থানীয় সময়ে সকাল 9টায় সম্মেলনের উদ্বোধন হয়ে গেছে এবং আজকেই কিন্তু খুব বড় ধরনের কোনো আয়োজন নেই, শুধু অফিসিয়াল মিটিং রয়েছে এবং আগামীকাল রয়েছে পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিং এবং আগামীকালই রয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ভারতের নরেন্দ্র মোদী এবং যে বিমস্টেকভুক্ত যে 7টি দেশের সরকার প্রধানরা কিন্তু কালকে যোগ দেবেন। আজকে তারা আগামীকাল কি মিটিং করবেন এবং কি ধরনের সিদ্ধান্তে আসতে পারেন সেগুলো নিয়ে অফিসিয়াল মিটিং হচ্ছে এবং সচিব পর্যায়ের বৈঠকগুলো হচ্ছে। এবং আপনি জানেন যে বিমস্টেকের যে গুরুত্ব রয়েছে, অর্থাৎ এই 7টি জোটভুক্ত দেশের যে আর্থসামাজিক উন্নয়নে এই একটি মহাপরিকল্পনার কথা আমরা বলে আসছি এবং FTA বাণিজ্য চুক্তি অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, অর্থাৎ এই অঞ্চলের মুক্ত বাণিজ্য অর্থনীতি নিয়ে আমরা অনেক দিন ধরে কথা বলছি, গত 20 বছর ধরে, যদি এটি কার্যকর হয়নি। সব মিলিয়ে এবারও চেষ্টা থাকবে যে একটি ফ্রেমওয়ার্ক করার জন্য এবং আগামীতে যেন FTA কার্যকর করা যায়। এছাড়া একটি যোগাযোগ মহাপরিকল্পনা রয়েছে, এই অঞ্চলের যোগাযোগের জন্য একটি মহাপরিকল্পনা নেয়ার কথা রয়েছে। সেই সাথে আর্থসামাজিক উন্নয়নের জন্য আর যে ধরনের ব্যবসা বাণিজ্য থাকা দরকার আঞ্চলিকভাবে এই 7টি দেশ লাভবান হওয়ার জন্য, সব কিছু মিলে কিন্তু এই বৈঠকে আলোচনা হবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বৈঠকের বা এই সম্মেলনের সাইড লাইনে আমরা জানতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর একটি সৌজন্য সাক্ষাৎ অথবা একটি বৈঠক হতে পারে, যদিও সেটি এখনও সম্ভাবনা রয়েছে। ভারতের পক্ষ থেকে নাকচ করা হয়নি, বাংলাদেশের পক্ষ থেকে একটি সম্ভাবনা রয়েছে। এছাড়া সামরিক জান্তা অর্থাৎ মায়ানমারের সামরিক জান্তা কিন্তু আমাদের প্রফেসর ইউনূসের সাক্ষাতের জন্য চেষ্টা করে আসছেন। সব মিলিয়ে আগামীকাল এই সম্মেলন ঘিরে একটি জমজমাট পরিস্থিতি তৈরি হবে এবং খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসার মধ্য দিয়ে এবারের সম্মেলন কিন্তু এগিয়ে যাবে বলে আমরা মনে করছি। জয়, এ ছিল ব্যাংকক থেকে সর্বশেষ খবর। লিঙ্কন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিমস্টেক সম্মেলনের খবর জানছিলাম, ব্যাংকক থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাফিল ইসলাম লিঙ্কন।
গরম গরম নুডলস, তার সাথে সসের বস। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সস যে কোনো খাবারকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। সাতক্ষীরায় বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 10টি গ্রাম। পানিবন্দী মানুষের খবরাখবর জানাতে সাতক্ষীরা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনা বিলকিস ময়না। ময়না, পানিবন্দী মানুষের স্বাভাবিকভাবে জীবনে একটা দুর্ভোগ নেমে আসে, তো কি দেখছেন আপনি? সেখানে আছেন, আপনি কি দেখছেন? জয়ী, আপনি যেমনটি বলছিলেন, আসলে এই বিছট বেড়িবাঁধ ভেঙেছে আজ 3 দিন। এই 3 দিনের মধ্যে আসলে সরকারি ছুটি, যার কারণে শ্রমিক পাওয়া যাচ্ছে না। এখানকার স্থানীয় মানুষ তাদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা কিন্তু বেড়িবাঁধের কাজটি শুরু করেছে এবং এই যে ইউটার্ন দিয়ে 1000 ফুট ধরে বাঁধতে হবে, সেই কারণে এখানে অলরেডি 50 ফুটের মতো বাঁধ বাঁধা হয়ে গিয়েছে, আরও 50 ফুটের কাজ চলছে। তো এভাবে এই যে বেড়িবাঁধ বাঁধতে এখানকার আনুলিয়া ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, তার সাথে কথা বলেছিলাম। তিনি বললেন যে 4-5 দিনের মধ্যে এই বাঁধ বাঁধা সম্ভব হবে এবং এই বাঁধ বাঁধা হয়ে গেলে তখন মানুষের যে বিপর্যয় সেটি কিছুটা হলেও রক্ষা হবে। এখানে মানুষ প্লাবিত হয়েছে এবং তাদের মৎস্যঘের, বাড়িঘর সবকিছু ভেঙে গিয়েছে। এখনো পর্যন্ত এখানে কিন্তু এই 3 দিনে সরকারি বেসরকারি কোনো ধরনের সেই রকম ধরনের সাহায্য সহযোগিতা কেউ পায়নি। মানুষ খুবই দুর্ভোগের মধ্যে আছে, তারা কিন্তু দুর্ভোগ নিয়েই জীবনযাপন করছে। মানুষের এখানে দুর্ভোগের শেষ নেই। এই বেড়িবাঁধ বাঁধা হয়ে গেলে তারপর যদি মানুষ একটু শান্তিতে থাকতে পারে। জয়ী, এই ছিল এখানকার বেড়িবাঁধ ভাঙনের যে বিপর্যয় তার সর্বশেষ। ময়না, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিনা বিলকিস ময়না। সংবাদের এই পর্যায়ে আবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। সাথে